প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। অনেকেই ইনবক্সে অনেকেই ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করতেছিলেন যে উগ্রবাদী হিন্দুত্ববাদের যারা আছেন, ভারতের বিজেপির দালাল যারা আছেন, আমাদেরকে যে উস্কানিগুলো দিচ্ছে, যে উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছে, বাংলাদেশের অখণ্ডতা আর যে বিরুদ্ধে গিয়ে যে বক্তব্যগুলো দিচ্ছে, সেগুলোর ব্যাপারে আসলে আমাদের এখন করণীয় কি আছে, আমরা এই ব্যাপারে আসলে কি পদক্ষেপ নিতে পারি, আপনাদেরকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। কেউ যদি আমার কথা শুনে থাকেন, কেউ যদি আমার কথা বুঝে থাকেন, শোনা যায় কিনা, বোঝা যায় কিনা, কমেন্ট করে কেউ একজন জানাবেন। অল্প সময় কথা বলবো, আশা করছি কথাগুলো আমাদের আগামী দিনগুলোতে কাজে আসবে। তার আগে আমি আমার নিজের অবস্থানটা একটু পরিষ্কার করে নেই। আমাদের বাংলাদেশের এখন এই সময়ে আমি অনেক আগে থেকেই বলে এসেছি যে আমাদেরকে আসলে একটু নিরপেক্ষ হতে হবে, এবং নিরপেক্ষ হয়ে আমাদেরকে কোনো না কোনোভাবে একত্রিত হতে হবে। এখন আমরা যদি মার না খেলে যদি একত্রিত না হই, তাহলে মায়ের অপেক্ষা করতে হবে। আর যদি মনে হয় যে না, আমাদেরকে আসলে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনোভাবে জাতীয় ইস্যু নিয়ে একত্রিত হয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমাদের আসলে কোনো কারণ ছাড়াই একত্রিত হয়ে যেতে হবে। আমি ঈদের আগে একটা কথা বলেছিলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে নিয়ে একটা ব্যক্তিগত কথা বলেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যেটা করতেছেন, ব্যক্তিগত মুভমেন্ট যেটা করতেছেন, সেটার জন্য তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী মার খাবে, এটা তার বন্ধ করা উচিত। পরবর্তীতে দেখলাম যে 11 দলীয় সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ভালো বক্তব্য দিয়েছেন, তার নিজের অবস্থানটা আরও সুসংহত করেছেন, এবং সেই সাথে সাথে আমার মনে হয় যে এখন পর্যন্ত তৃণমূলের যারা আছে, এনসিপির তৃণমূলের যারা আছে, তারা অবশ্যই স্বস্তি বোধ করতেছেন। এই জন্য বলেছিলাম যে আসলে আপনারা যাই করবেন, যে নেতৃত্ব দেবেন, নেতৃত্বের জায়গা থেকে বিন্দুমাত্র ভুল করা যাবে না। এমন কোনো ভুল করা যাবে না যেটা করলে আপনার দেশের মানুষ, আপনার কর্মী, আপনার তৃণমূলের যারা আছে তারা মার খাইতে পারে। দেখেন, আপনাকে এই কথা মাথায় রাখতে হবে। আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনি একা একা হিরো হইতে গেলে আপনি হিরো হতে পারবেন না, আপনি জিরো হয়ে যাবেন। আমাদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে আমরা একত্রিত হইতে না পারাটা। এই জন্যে বলেছিলাম যে একত্রিত হতে হবে। আপনারা যেহেতু 11 দলের জোটে আছেন, 11 দলের জোটে থাকলে আপনাকে যেটা করতে হবে, আপনাদেরকে যেটা করতে হবে, আমরা গত সমাবেশটা খুলনা বিভাগীয় সমাবেশ দেখেছি, সেই সমাবেশে 10 লক্ষেরও অধিক লোক হয়েছে। এটা একটা ভালো দিক যে আপনারা একত্রিত হয়ে সভা সমাবেশ করতেছেন, ভালো লাগার মতো। আপনাদেরকে এখানে ডিম ছোড়ার কেউ নাই, আপনাদের এখানে ঢিল ছোড়ার কেউ নাই, আপনাদেরকে কেউ একটা কটুবাক্য করার কেউ নাই। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এই দেশে আপনি অবশ্যই আপনি সমালোচনা করতে পারবেন, গঠনমূলক সমালোচনা। ভাই, কথা কি এখন শোনা যায়? একটু নেটের প্রবলেম আছে সম্ভবত। একজন জানাবেন কথা শোনা যায় কিনা। যেটা বলতেছিলাম, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরেই শাহবাগ এবং টিএসসিতে বেশ কিছু হিন্দুত্ববাদী যারা আছে, আসলে এনারা চাচ্ছিলেন যে কিছু উস্কানি দিয়ে যেন দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায় এবং তারেক জিয়া রহমানের মালয়েশিয়া এবং চীন সফরকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায়। আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম যে আমরা একটা কাউন্টার কর্মসূচি করব। আপনারা দেখেছিলেন বাংলাদেশ আজাদ পার্টির ব্যানারে আমরা গুলশান অভিমুখে, আপনার ভারতীয় দূতাবাসের অভিমুখে আমরা গিয়েছিলাম, এবং সেখানে অনেক মানুষের, একদম বাংলাদেশের আপামর জনসাধারণের সাড়া পেয়েছিলাম, উপস্থিতির সংখ্যা ভালো ছিল, এবং আমরা এটা জানান দিতে পেরেছি যে আমরা জাতীয় স্বার্থে এক হতে পারি, এবং সেখান থেকে ভালো একটা মেসেজ আমরা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পেরেছি। এবং ওই যে সমাবেশটা আমরা করলাম, আমরা মশাল মিছিলটা করলাম, আলোর মিছিলটা করলাম, এরপরে কিন্তু ভারতীয় মিডিয়াতে, একদম পুরো গদি মিডিয়াতে আগুন লেগে গেছে। আমাদের সব থেকে একটা জিনিস এখন মাথায় রাখতে হবে, বাংলাদেশে অনেকেই, অনেক বিশ্লেষণকারীরা বলবেন যে ভাই বাংলাদেশ দখল করতে চায়, ভারত এভাবে বাংলাদেশের প্রতি আগ্রাসন চালিয়ে অনেক কিছু করতে চায়, অনেক কিছু করে ফেলবে। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আরেকবার ভাবা উচিত। গত 55 বছরে যদি আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখানো ছাড়া আর কিছুই করতে পারবে না, এটা লিখে রাখেন।
আপনারা এই বিষয়টা একেবারে লিখে রাখতে পারেন। বাংলাদেশের মানুষকে ভয় দেখানো ছাড়া বাংলাদেশের আর কিচ্ছু করার নাই, কিছু করতে পারবে না। আর আমরা যদি একত্রিত হয়ে থাকতে পারি, দেখেন, একত্রিত না হলে পরে আমাদের উপর আক্রমণটা খুব সহজ হয়ে যাবে, আমাদেরকে ভয় দেখানোটা সহজ হয়ে যাবে। আজকে আমাদের যারা নেতৃত্বের জায়গায় থাকেন তারা যদি উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলে, সঠিক দিক নির্দেশনা না দিয়ে, কাউন্সিলিং না করে কথাগুলো বলতে থাকেন, এবং এভাবে কথাগুলো বলতে গিয়ে যদি তৃণমূল পর্যায়ের কেউ মিনিমাম আক্রমণের শিকার হয়, থানায় গিয়ে মার খাইতেছে, এরকম যদি হয়, কিংবা তৃণমূল ভয় পেয়ে যাচ্ছে, আপনার টিমটা কখনোই দাঁড়াবে না এবং আমাদের একত্রিত হওয়াটাও হবে না। রাম মন্দির নিয়ে যেটা হয়েছে সেটা ওখানে আমরা যথেষ্ট ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি যে 50 ফুটের উপরের যে কোনো স্থাপনা গড়তে গেলে যেখানে বিভাগীয় কমিশনারের বিভাগীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, সেখানে 80 ফুটের উপরের মূর্তিগুলো গড়ার জন্য আসলে কার কার কাছ থেকে তারা পারমিশন নিয়েছেন, বুয়েটের আর্কিটেকচারের থেকে ওনারা পারমিশন নিয়েছেন কিনা, পরিবেশ থেকে এনওসি নিয়েছেন কিনা, আমরা এই ব্যাপারগুলো যখন খোঁজ নিতে গেলাম দেখলাম যে ওনারা কোনো জায়গা থেকেই, আপনাদের জানা থাকার কথা যে বাংলাদেশে 5 তলা বিল্ডিং করতে যান, এমনকি বিল্ডিং না করেও যদি আপনি একটা মোবাইলের টাওয়ার করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পরিবেশের ছাড়পত্র নিতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ এবং নকশা মেনে আপনাকে করতে হবে। সেখানে কোনো কিছুর কাগজপত্র তারা এখন পর্যন্ত দেখাতে পারে নাই। দেখেন, রাম মন্দির হবে এটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথার কিছু নেই, কিন্তু সমস্যাটা শুরু হয়েছিল 1992 থেকে। 1992-তে কি হলো, বাবরি মসজিদটা একদম সেনাবাহিনী, পুলিশ উপস্থিত থেকে বাবরি মসজিদটা একদম ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হলো। সেখানে অভিযোগটা কি আনা হয়েছিল যে এই জায়গাটা হিন্দুদের জায়গা। যখন 200-300 বছরের ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে দেওয়া হলো এবং সেটা আদালতে প্রমাণ করতে পারে নাই আজ অবধি যে ওটা হিন্দুদের জায়গা ছিল। পরবর্তীতে মসজিদ যখন ভাঙার দরকার হলো, মন্দির যখন ভাঙার, মাদ্রাসা যখন ভাঙার দরকার হলো, তারা এখানে একটা ধর্মীয় অনুভূতিকে নিয়ে আসলো কি যে ওই মসজিদের নিচেই শিবলিঙ্গ পাওয়া গেছে, এবং এইভাবে করে প্রায় 1000-এর উপর মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। দেখেন, আমরা ছোটবেলা থেকেই ধর্মীয় অনুভূতি নিয়ে আমাদের দারুণ একটা স্পষ্ট জায়গা আছে। এটা হিন্দুদের ভিতরও থাকতে পারে, তাদের ধর্মীয় বিষয়গুলো তার অনুভূতির সাথে পালন করবে, এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু আপনি যখন ধর্মীয় অনুভূতি নিয়ে কোনো সরকারকে ক্ষমতায় থাকতে দেখবেন, সরকার সবকিছু হারিয়ে যখন ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে তারা আগে চলতে চায়, তখন কি হয়, এই ভারতবর্ষে কিন্তু 200 বছর ইংরেজরা শাসন করতে পেরেছিল শুধুমাত্র ধর্মের, জাতি এগুলো ভাগ করে। আজকে কি হচ্ছে যে ঠিক সেই ধর্মের বিভেদটা তৈরি করেই আজকে মোদী সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমি আমেরিকাতে দেখেছি, লন্ডনে দেখেছি, আমার সামনে অনেক এরকম ভিন্ন দেশ থেকে ভিডিও এসেছে যে ভারতীয়রা সেখানে নাম কীর্তন করছেন, সংকীর্তন করছেন, এবং অনেক বিদেশি নাগরিক, তারা বুঝুক বা না বুঝুক, তারা কিন্তু সেই কীর্তনের সাথে তাল দিচ্ছে না। আমরা দেখেছি যে তারা এইভাবেই প্রচার প্রচারণা করেছেন, ধর্মের যে সৌন্দর্যটা তারা এটা বিদেশের মাটিতে প্রচার করেছেন। কিন্তু কিছুদিন পরে কি দেখলাম, যখন গরুকে মা বানিয়ে ফেলা হয়েছে এবং মুসলিমদের উপর টার্গেট করে ক্লিং করা হয়েছে, এখন আমেরিকার মতো জায়গায়, লন্ডনের মতো জায়গায় ভারতীয়দের পতাকা ফুরিয়ে ফেলা হয়, ভারতীয়দেরকে অপমান অপদস্থ করা হয়। দেখেন, এগুলো কেন হয়েছে? কারণ এইটা হচ্ছে মোদী সরকারের ব্যর্থতা। তারা এই ব্যর্থতা ঢাকতে গিয়ে গত নির্বাচনে তারা জোট করে ক্ষমতায় এসেছে। আপনারা এই ব্যাপারটা নিশ্চিত থাকেন, আমি নিশ্চিত করে বলতেছি, আগামী নির্বাচনে মোদী সরকার কোনোভাবেই আর ক্ষমতায় আসতে পারবে না। যখন ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের সাথে অবশ্যই কংগ্রেস সরকারের দারুণ একটা সম্পর্ক হয়ে যাবে। এটা তো গেল আমাদের মন্দিরের ব্যাপারটা। যদি সমাধান জানতে চান, আপনাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে। দেখেন, মানে বক্তব্যগুলো কি যে আপনি গাইবান্ধাটাকে খালি করে দেন, আপনার বাবার সাধ্য আছে নাকি এটা করা সেটা করা, মানে এরকম বক্তব্য সরাসরি উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল যে বক্তব্যগুলো দিয়েছে, আমরা কেন কোনোভাবেই কোনো প্রতিক্রিয়া দেখাতে গেলাম না? কারণ এটা আমাদের দেশের স্বার্থে। আমরা যদি এখন ইচ্ছে করলে পরবর্তী কর্মসূচিতে বাংলাদেশের যতগুলো দূতাবাস আছে প্রত্যেকটা দূতাবাসের ইট খুলে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা এটা করব না। কিসের জন্য? বাংলাদেশে এই মুহূর্তে স্থিতিশীলতা প্রয়োজন। অনেক সাধারণ হিন্দু ভাইদের সাথে আমাদের কথা হয়েছে, তারা শুধুমাত্র এই কথাটা জানতে চাচ্ছে যে এখানে স্বার্থটা কার। যেখানে 10 ঘর
হিন্দু থাকলে 2টা মন্দির আছে, আপনার দুর্গা পূজা করার মন্দির আছে, কালী মন্দির আছে, এরকম আপনি যেদিকেই যাবেন যেখানে হিন্দুদের বসবাস আছে সেখানে 2-4টা করে মন্দির আছে। তারা সারাটা জীবন সেখানে সুন্দরভাবে পূজা পার্বণ পালন করতেছে। এখন সমস্যা হচ্ছে জয় শ্রীরাম স্লোগানটা আমরা দেখেছি গত 1 যুগ ধরে মুসলিমদেরকে মারার কাজে ব্যবহৃত হয়েছে। আমরা আসলে জয় শ্রীরাম বলা, আমরা যখন উগ্রতা ছড়াবো তখন কোনো না কোনোভাবে রাষ্ট্রের ক্ষতি হবে, কোনো না কোনোভাবে সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হয়ে যাবে। আমরা উগ্রতা ছড়াতে চাই না এবং আমরা উগ্রতা ছড়াতে দিতেও চাই না। ধর্মের নামে কোনো উগ্রতা আমরা ছড়াতে দিতে চাই না। আর দ্বিতীয় ব্যাপারটা হলো সারা বাংলাদেশে খেয়াল করলাম যে সারা বাংলাদেশে যে কলেমার পতাকাগুলো উড়ানো হয়েছে এটা নিয়ে আমার আসলে দ্বিমত নেই। কলেমার পতাকাকে নামানো কিংবা কলেমার পতাকাকে উড়ানোর ব্যাপারে না বলার মতো হিম্মত আমার নাই, কারণ আমি মুসলিম। আমি একেবারেই জন্মগতভাবে মুসলিম, লেখাপড়া করেছি, মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেছি। আমি কখনোই আপনাকে বলবো না আপনি কলেমার পতাকাটা নামিয়ে ফেলেন। কিন্তু খারাপ লাগবে যখন আপনি গ্লোবাল ভূ রাজনৈতিক কিংবা ইন্দো প্যাসিফিকের রাজনীতির ব্যাপারগুলো আপনি যখন না বুঝে আপনি অন্যের ফাঁদে পা দিয়ে দিবেন। দেখেন, কলেমার পতাকাটা উঠালে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন? ভিন দেশীয় পতাকাগুলো যেখানে উঠতেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির পতাকা যেগুলো উঠতেছে সেগুলোকে ট্যাকেল দিতে পারবেন। কিন্তু কলেমার পতাকা উড়ানোর থেকে আমার মনে হয় এই মুহূর্তে কলেমার দাওয়াতটা পৌঁছে দেওয়াটা জরুরি। বাংলাদেশে আপনারা বারবার বলতেছেন যে আমরা 90%, 92% মুসলিমের দেশ, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনারা যারা যে কয়জন কলেমা উড়াচ্ছেন তার থেকে বেশি আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা উঠতেছে। উচিত হবে আপনারা যখন কলেমার পতাকাটা উড়াবেন তখন আপনারা মাদ্রাসার যারা স্টুডেন্ট আছেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলোকে আপনারা এঙ্গেজ করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তারা আবার কলেজের যারা আছে তারা আবার সাধারণ মানুষকে এঙ্গেজ করতে পারলেই আমার মনে হয় যে এই কলেমার পতাকাটা বিজয়ের বেশে বাংলাদেশের মাটিতে উঠবে। এখন এই কথাটা কেন বললাম? যখন ভারতীয় হাই কমিশনে আপনার ইসরায়েলি হাই কমিশন বলে ফেলে যে পাকিস্তান এবং বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে, এই ব্যাপারে তাদের কাছে তথ্য আছে, এবং আমাদের বাংলাদেশে কলেমার পতাকাটা উড়ানোটাই মনে হয় যে তাওহিদের মূল পরিচয় হয়ে দাঁড়ায়, তাওহিদের বাণী ছড়ানোটা মনে হয়ে যায়, তখন মনে হয় যে আমাদেরকে কিছু বিষয় একদম ভেবে চিন্তে আগানো দরকার। আমাদের আসলে মিডিয়া কম, আমাদের আসলে বৈশ্বিকভাবেই আমাদের মিডিয়া কম। এই মিডিয়ার আসলে একটা সুতো খুঁজতেছে। ভারতীয় মিডিয়াগুলো দেখেন কি নির্লজ্জভাবে অপপ্রচার করতেছে, এবং বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যাকে তাকে মৌলবাদ, জঙ্গিবাদের প্রশিক্ষক, জঙ্গিবাদ এটা সেটা বলে চালিয়ে দিচ্ছে। এজন্য আমাদেরকে মিডিয়া কাভারেজটা নিতে হবে। যখন মিডিয়া কাভারেজটা আমরা করতে যাব কিংবা আমরা নিজেদেরকে বিশ্বের সামনে তুলে ধরতে যাব, তখন অবশ্যই আমাদেরকে তাদের মতো কৌশল করতে হবে যারা কৌশল করে ইসলাম ধর্মটাকে সারা বিশ্বের সামনে একটা জঙ্গিবাদের ধর্ম হিসেবে দাঁড় করিয়েছে। আমরা যদি একটু কৌশলী হতে পারি, হয়তো 2-4 বছরে হবে না, কিন্তু আমার মনে হয় যে আগামী 5 বছর 10 বছরের ভিতর সারা বিশ্বকে এটা জানান দেওয়া সম্ভব যে ইসলামই প্রকৃত শান্তির ধর্ম। যারা এটা জঙ্গিবাদের ধর্ম হিসেবে প্রচার প্রচারণা করেছে তারা আসলে দখলবাজ, তারা আসলে আধিপত্যবাদের কাজ করে। আপনারা একটা জিনিস দেখেছেন, আমরা ইরানকে যতই বলি যে ইরান আসলে ওই শিয়া ধর্মাবলম্বী, তারা মুসলিম না, তারা কাফের, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইরান যদি ইসরায়েলের সাথে যুদ্ধে হেরে যেত বাংলাদেশের কপালে খুব দুঃখ ছিল। এটা বৈশ্বিক রাজনীতির হিসাব নিকাশ, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে শুধু আমাদের যারা তাওহিদপন্থী আছেন, আমরা যেন একটা কথা বললেই আপনারা যদি এটা মনে হচ্ছে যে না আপনার পক্ষে যাচ্ছে না, সাথে সাথে যেন সেকুলার, আপনি বাম কিংবা আপনি নাস্তিক হয়ে গেছেন, এই কথাগুলো যেন চলে না আসে। আমাদের জাতীয় স্বার্থে, আমাদের এই মুহূর্তে জাতীয় স্বার্থটাকে খুব বড় করে দেখা দরকার। আমি একটু দাড়ি ছোট রাখি, অমুক একটু দাড়ি রাখেই না, অমুক টুপি পরে না, এই মাসলা মাসাইল থেকে বের হয়ে এসে আমাদের জুলাই সনদ, শহীদ শরীফ ওসমান হাদি এর যারা হত্যাকারী আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো, এ পর্যন্ত ভারত আমাদেরকে যে পরিমাণ শোষণ করেছে, বর্ডার কিলিং করেছে, তার বিচারের আওতায় আনা, সমুদ্র সীমাটার পুনর্নির্ধারণ করা, অনেক বিষয়গুলো সামনে রয়ে গেছে। যে বিষয়গুলো এখন এই যে পুশিন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আপামর জনসাধারণের সবাইকে একসাথে একই কাতারে দাঁড়াতে হবে। আমার মনে হয় যে এই মুহূর্তে যে কাজটা করতে হবে, আমরা গত প্রোগ্রামটা করেছিলাম
1 থেকে 1,500 লোক হয়েছিল আমাদের ভারতীয় দূতাবাসের অভিমুখে যাচ্ছিলাম, যেটা ওইটা আমরা আগামী দিনে যে প্রোগ্রামটা দিব, কেউ যদি 100 জন দেশের বিপক্ষে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে, কেউ যদি দেশের বিপক্ষে দাঁড়িয়ে ভারতের দালালি করতে থাকে, 100 জন যদি করে, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই 1 লক্ষ লোক নিয়ে দাঁড়িয়ে যাব। তারা যদি কখনো 1000 লোককে এক জায়গায় করতে পারে, অবশ্যই আমরা সারা বাংলাদেশ থেকে 1 কোটি মানুষকে এক জায়গায় করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কারণ এই দেশটা আমার, এই দেশটা আমাদের, এই দেশটা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সাদা কালো যারা আছে সবার দেশ। আমরা কোনোভাবেই উস্কানিগুলোতে পা দিব না। আমরা কোনোভাবেই যে সুতা খুঁজতেছে এখন ইসরায়েল, আমেরিকা, ভারত যে সুতাটা খুঁজতেছে, এই সুতা তাদেরকে খোঁজার সুযোগ দেওয়া যাবে না। আমাদের যদি একটু ধৈর্য ধরতে হয়, আমাদের যদি বিজয়ের অপেক্ষা করতে হয়, আমাদের যদি সামনের দিনগুলোতে আরো বেশি মানুষকে আপনার শরিয়ার বুঝাতে হয়, সেটা কি করতে হবে? আমাদের নিজেদের ভিতর শরিয়াটা আগে প্রতিষ্ঠা করতে হবে। দেখেন, ভারত কিন্তু গত 1 যুগ ধরে বলে আসতেছে যে আমরা রাম রাজত্ব চাই, আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা অখণ্ড ভারত চাই। আপনি এই ব্যাপারটা নিশ্চিত থাকেন, ভারত যদি রাম রাজত্ব করতে চায়, তাহলে তাদের দেশের একটা জেলাই করে দেখাক না, কোনোদিনও পারবে না। তাদের নিজেদের ভিতর যতটা বিভেদ তারা তৈরি করে রেখেছে, ধর্মীয় বিভেদ, উচ্চ বংশ নিম্ন বংশে যে বিভেদটা করে রেখেছে, তারা কোনোদিনও সেটা করতে পারবে না। আগামীর রাজনীতিতে আপনাকে যে পরামর্শ দিচ্ছে কিংবা আপনাকে যে নেতৃত্ব দিচ্ছে, তিনি যদি কোনোভাবেই মনে হয় যে তো উনি দেশের বিপক্ষে বলতেছে, কিংবা ওনার সুরটা কোনোভাবে আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, ভারতের দালাল, পরিষ্কার কথায় ভারতের দালালের সুরের সাথে মিলে যায়, তাকে আপাতত নেতৃত্বের জায়গা থেকে আপনার মন থেকে আপনি দূরে সরিয়ে রাখেন। দেখেন, আমি কিছুদিন বলেছিলাম, একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই মুহূর্তে বিএনপিকে সরকারে রাখাটা খুব বেশি জরুরি। কেন জরুরি? কারণ এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কাছে কোনো অপশন নাই। এখন বিএনপিকে যদি আমরা 2টা বছর দাঁড় করিয়ে রাখতে পারি, তাহলে কি হবে? বিএনপি সরকার যদি দাঁড়িয়ে যায়, এর মাঝে জামাত ইসলামের যতটুকু গরমিল আছে, নিজেদের অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে, আপনার পররাষ্ট্র বিষয়ক ব্যাপার থাকতে পারে, তারা কি করবে? তারা শক্তিশালী একটা অবস্থান 2 বছরের ভিতর নিয়ে নিতে পারবে। আর এই 2 বছরে মিনিমাম আওয়ামী লীগ ফেরার যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল, এটা 50 বছর পিছিয়ে যাবে। এই জন্য এই কথাটা বলেছি, মানে আমি আসলে বিএনপির দালাল হয়ে যায় নাই, আমি আসলে ওই জামাতের গুপ্ত হয়ে যায় নাই, কিংবা আমি কারো কাছ থেকে টাকা নেই নাই। আমাদের এই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যেটা করতে হবে, বিএনপির ভিতর থেকে কে কে আসলে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, কে কে স্বেচ্ছাচারিতার সাথে জড়িয়ে গেছে, চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে, তাদেরকে ফাইন্ড আউট করে আমাদেরকে যথাযথ কর্তৃপক্ষ, এমনকি আমরা প্রধানমন্ত্রী বরাবর চলে যাব যে হ্যাঁ আপনার এই লোক, এই যে মীর শাহে আলমের ব্যাপারে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কাজটা করতেছেন, ওনার তো আসলে বক্তব্য মাঝে মাঝেই এদিক সেদিক হয়ে যায়। মানে নির্বাচনের আগে একরকম বক্তব্য ছিল, জুলাই সনদ নিয়ে উনি বলেছেন, এবং নির্বাচনের পরে সেটাকে জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলেছেন। এখন হয়তো উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ দল বলতেছেন, কিছুদিন পরে উনি হয়তো অন্য বয়ান দিবেন। উনি ওনার বয়ানে আসলে স্টেবল না। এই জন্য বলেছিলাম যে আমাদেরকে আসলে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েই কাজ করিয়ে নিতে হবে। যেমন আমরা সম্ভবত প্রধানমন্ত্রী সফর শেষ করে আসলেই সামনের মাসে আমরা একটু হাইকোর্টে যাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইব হাইকোর্টের মাধ্যমে যে অস্ত্রগুলো কেন উদ্ধার করা হচ্ছে না, খুনগুলো যে পরিমাণ বাড়তেছে তার বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন, এবং সেই সাথে সাথে যাদেরকে ফাঁসির আসামি করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, তাদেরকে কেন ফাঁসির আদেশটা কার্যকর করা হচ্ছে না। আজকে তো রামিসা হত্যার 1 মাস পার হয়ে গেল, প্রধানমন্ত্রী নিজে কথা দিয়েছিলেন যে 1 মাসের ভিতর ফাঁসির রায় কার্যকর করা হবে। সেটা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে কেন হয় নাই, সেই ব্যাপারগুলো আমরা জানতে চাইব। আপনাদের কাছে করজোরে একটা রিকোয়েস্ট থাকবে, মিনতি করে একটা কথা বলবো। দেশের পরিস্থিতি ঠিক সেরকম আছে যেরকম আমরা চাচ্ছি, আমাদের মাথার উপর ঠিক সেরকম একটা শাসক আছে, আমরা যেরকম মানুষ সেরকম একটা শাসক আল্লাহ নিয়োগ করে দিয়েছে। এই দোষটা আমাদের ছাড়া আর কারোরই না, এই দোষটা আমাদের, এই দোষটা অবশ্যই আমাদের। আমরা যতদিন না পরিবর্তন হতে পারবো ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের উপর সেই রকম একটা শাসক দিয়ে রাখবেন যেরকম চরিত্র আমাদের। কথাগুলো নিতে একটু কষ্ট হবে। আর যারা শরিয়া আইন চান, আমি একটা কমেন্টস করেছিলাম কোথাও একটা জায়গায় যে আপনাদের আসলে জ্ঞানটা সুদূর প্রসারী কিন্তু একপাক্ষিক। আপনারা কোরআন হাদিস শরিয়া সম্পর্কে খুবই ভালো বুঝেন,
এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম যে যারা এখন খুন, ধর্ষণ, বিভিন্ন চাঁদাবাজি, অন্যায় অপরাধ করছে, তাদেরকে কি বিচারের আওতায় আনার জন্যে আমরা প্রচলিত আইনের অধীনেই বিচারের দাবি তুলব, নাকি আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব যে পর্যন্ত না শরিয়া আইন প্রতিষ্ঠা হচ্ছে? আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি প্রশ্নটা ক্লিয়ার করেছি। যদি প্রচলিত আইনেই আমরা এখন বিচার চাই এবং এই ব্যাপারে আন্দোলন সংগ্রাম করে যাই এবং মজলুমকে যদি তার ইনসাফ পাইয়ে দিতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে প্রচলিত আইনেই তাদের বিচারটা কার্যকর করার জন্য আন্দোলন করতে হবে। শরিয়া আইন যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন তো শরিয়া আইনেই হবে। এই জন্য কি করতে হবে? আপনাদেরকে প্রচলিত আইন কানুন সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রাখতে হবে। বাংলাদেশে অবশ্যই এখন পর্যন্ত 400-এর উপরে আপনার মুসলিম পারিবারিক আইন, সম্পত্তি বন্টন, নারী শিশু নির্যাতন দমন আইন এবং দ্বন্দ্ববিধি, কার্যবিধি, সাক্ষ্য আইনের ভিতর দিয়ে 400-র উপরে আইন আছে যেগুলো শরিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। এইগুলো আপনাদের একটু জানা দরকার, একটু বোঝা দরকার, এবং যারা বুঝে এই ব্যাপারে তাদের সাথে সবসময় একটু পরামর্শে থাকা দরকার, টাচে থাকা দরকার, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মূল ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হলো আগামী দিনের যে কর্মসূচি আমাদের হচ্ছে, এই কর্মসূচি আমরা একই সাথে করব। আমরা যে মতের হই, যে আদর্শের হই, আমরা যে কোনোভাবে আকীদাগত পার্থক্য থাক, আমাদের জাতীয় ইস্যুতে, দেশের ইস্যুতে আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যে যাক, আপনি আমাকে ডাক দিলে আমি চলে যাব, আপনাকে যদি আমি ইনভাইট করি, আমি যদি আপনাকে দাওয়াত করি, আপনি চলে আসবেন। আমাদের এখন মূল কাজ হচ্ছে দেশের জাতীয় স্বার্থে একই কাতারে দাঁড়িয়ে যাওয়া। এই জন্যে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আগামী দিনগুলোতে আমাদের কর্মসূচির প্রতি একটু লক্ষ্য রাখেন। যদি মনে হয় যে না, এই কর্মসূচিগুলো ভালো, এই কর্মসূচিগুলো সামনে এগিয়ে নেওয়া যায়, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা ইন্ডিভিজুয়াল কোনো মুভমেন্ট আর করতে চাই না। আপনাকে নিয়ে আমি বারবার আমার ভিডিওতে বলেছি, আমি আপনাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে চাই না। বিপ্লবীদের মার খাওয়ার শেষ সময় ছিল আপনার 36শে জুলাই পর্যন্ত। এরপরে বিপ্লবীরা কেন মার খাবে? 18 থেকে শুরু হয়েছিল, এর আগে আপনার নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু হয়েছিল। আমরা গতটা 16 বছরই তো মার খেলাম। এখন যদি আবার নতুন করে যদি মার খেয়ে আমাকে নেতা হতে হয়, তাহলে তো মার খেতে খেতে আগামী প্রজন্মেরও চলে যাবে। এই জন্য না, আমাদেরকে হাদি ভাই যে কথাটা বলে গেছে যে আমাদেরকে যোগ্যতার সাথে দাঁড়াতে হবে, আমাদেরকে আগামী দিনগুলোতে বিপ্লব করতে হবে, বুদ্ধিভিত্তিক বিপ্লব। দুটো কারণে আমরা মার খেতে পারি। একটা হলো যে অসম্পূর্ণ যে বিপ্লবটা রয়ে গেছে, এই বিপ্লবটা সম্পূর্ণ করতে গেলে এখন আপনাকে যোগ্যতা নিয়ে সবাই একত্রিত হয়ে দাঁড়াতে হবে। তাহলে কি হবে? অসম্পূর্ণ বিপ্লবটা আমরা একদম সম্পূর্ণ করতে পারবো। আর দ্বিতীয়টা হলো, আমরা যদি আবার এক কাতারে না আসতে পারি, আমরা যদি যোগ্যতা নিয়ে রাস্তায় দাঁড়াতে না পারি, আমরা যদি বিক্ষিপ্তভাবে এভাবে চলাফেরা করি, তাহলে আমাদের উপর ভয়ঙ্কর রকম একটা গণহত্যা অপেক্ষা করতেছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্যে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি করবেন। আপনি এখন একত্রিত হয়ে কাজ করতে চান, নাকি আপনি ভয়ঙ্কর গণহত্যার শিকার হতে চান? দেখেন, আমাদের শত্রুদের কমন একটা সূত্র আছে, সেটা হলো তারা যখন মারবে আপনাকে, তখন আপনার বাচ্চাকে মারবে, আপনার পরিবারের সমস্ত লোককে মারবে। আপনি গাজার দিকে তাকিয়ে দেখেন না, ওই ছোট ছোট বাচ্চাদেরকে আগে মারা হয়েছে, কারণ বলা হয়েছে যে এই বাচ্চাগুলো বড় হয়ে একদিন যুদ্ধ হবে। এই জন্য আপনার শত্রু যখন কমন শত্রুকে বেছে নিতে পেরেছে, আপনাকেও কমন শত্রুর শক্তি সম্পর্কে বুঝতে হবে, তাদের আক্রমণের ধরন সম্পর্কে বুঝতে হবে, আমাদের বাংলাদেশের ভিতর কিভাবে ষড়যন্ত্রের জাল বুনে সেটা বুঝতে হবে। এগুলো বুঝেই আপনাকে আগাতে হবে, না হলে এই জাতির চরম ক্ষতির মুখে পড়ে যাবে। আগামীর ভবিষ্যৎটা, আগামীর বাংলাদেশটা চরম, ওই যে সিপাহী বিপ্লবের পরে হাদি ভাই বলেছেন না, সিপাহী বিপ্লবের পরে যেভাবে আমরা মার খেয়েছি, যেভাবে বিপ্লব ধূলিসাৎ হয়ে গেছে, সেটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আপনাদেরকে শুধু বলবো যে যে কোনোভাবেই আমাদেরকে আবার একত্রিত হতে হবে। কোনোভাবেই এখন আর ভুল করা যাবে না। আপনার একটা ভুলের কারণে আপনি নেতৃত্ব দিতে চান, অথচ আপনি বারবার ভুল করতেছেন। আপনি নেতৃত্ব দিতে চান, আপনি ইন্ডিভিজুয়াল মুভমেন্ট করতেছেন, এখানে যে ডিম খাচ্ছেন, ওখানে যে ইট খাচ্ছেন, পরের দিন তো গুলি করে দিবে, অমুককে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, থানার ভিতর পিটাচ্ছে। না, এগুলো আর করা যাবে না। আপনার একজন ব্যক্তিকে যখন পুলিশ কোনো না কোনোভাবে গ্রেপ্তার করবে, পুলিশ যদি আইনি ব্যাখ্যা দিতে না পারে, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। যদি তা না হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার এই সংস্থাটা আর দাঁড়াবে না। এই জন্যে আমাদের আগামী দিনগুলোতে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে অবশ্যই
ভালোভাবে আমাদের সামনে বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে যেতে হবে। এমডি মমিনুল ভাইয়ের বাসায় মনে হয় গরুর মাংস রান্না হচ্ছে। জি ভাই, আপনাকে দাওয়াত থাকলো। ইনশাল্লাহ আপনাকে দাওয়াত করব, আমরা একসাথে বসে খাবো ইনশাল্লাহ। আজকের মতো রাখতে হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।